ওইটা কি? হ্যাঁ, পরমাণুর ক্ষুদ্রতম কণিকা। হ্যাঁ হ্যাঁ স্যার। পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, 3টি ক্ষুদ্রতম কণিকা আছে, তাই না? হ্যাঁ আমরা জানি একটা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। নিউট্রন। এই 3টি কণিকা হলো মানে মূল কণিকা বলে। ক্ষুদ্রতম কণিকা আরো আছে, আচ্ছা কোনো কোনো বইতে 100 বা কোনো কোনো বইতে 200, মানে বিভিন্ন জায়গায় এরকম বলেছে, কিন্তু এই 3টি হলো মূল ক্ষুদ্রতম কণিকা, এটা আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই 3টি হলো মূল ক্ষুদ্রতম কণিকা। হ্যাঁ আমরা দেখি যে ইলেকট্রন আছে, সেটা তো ঋণাত্মক চার্জ যুক্ত। সেই হ্যাঁ ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনের চার্জ হলো -1.6 × 10⁻⁹ কুলম। মুখস্থ রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ স্যার। প্রোটনের চার্জ সেম কিন্তু হ্যাঁ ধনাত্মক, হ্যাঁ 1.6 প্লাস। × 10⁻⁹ কুলম। আর নিউটনের তো কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, 0 কুলম। হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তা আমরা এখানে একটা সোডিয়াম ধাতু দেখতে পাচ্ছি, একদম বাম পাশের ছবিটা দেখো, এই যে হ্যাঁ 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 বড় লাইনটাতে সোডিয়াম ধাতু। দেখতে কিছুটা এরকম অ্যাশ হ্যাঁ কালারের স্যার। মতো, সাদা অ্যাশের মতো, সাদা সাদা আবার অ্যাশ। হুম। সোডিয়ামের হ্যাঁ সংকেত এনে আমরা জানি যাতে 11টা প্রোটন, হ্যাঁ 11টা ইলেকট্রন আছে আর 12টা নিউট্রন আছে। এর পারমাণবিক ভর নিউটন হলো আছে। 23। জি ঠিক স্যার। আছে, তা আমরা এই যে সোডিয়ামকে দেখছি আরো পরের ছবিতে, পরে আমরা আবার আরো দেখছি, মানে এগুলো মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি, হ্যাঁ তাহলে আমরা দেখবো যে দেখানো হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, 3 রকম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলা হচ্ছে আই এম পজিটিভ, প্রোটন হলো আই এম পজিটিভ, মানে প্রোটন হলো আই পজিটিভ, এম ইলেকট্রন আই এম পজিটিভ নেগেটিভ, নেগেটিভ আর নিউট্রন হলো হ্যাঁ, হোয়াট। হ্যাঁ হোয়াট জি এভার, স্যার বুঝতে কিছুই না। পেরেছি। হ্যাঁ, এটা হ্যাঁ মজা করে আর কি করা এভাবে। স্যার। তা আমরা দেখি এই যে হ্যাঁ স্যার। এখানে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে প্রকৃত চার্জ মান কত, আমরা তো দেখলাম যে ইলেকট্রনের হ্যাঁ স্যার। চার্জ হলো, আমরা বলছি -1.6 ইন্টু হ্যাঁ হ্যাঁ -19 কুলম। প্রোটনের চার্জ হলো একই কিন্তু প্লাস। আচ্ছা, নিউটনের তো চার্জ নাই, 0 কুলম, কিন্তু আপেক্ষিক চার্জ মানটা কত ধরা হয়েছে, যেটা আমরা সবসময় আহ, যেটা নিয়ে আমরা চলবো, হ্যাঁ হ্যাঁ। যেটা নিয়ে হিসাব করব, যেটা নিয়ে কাজকর্ম করব, সেটা হলো আপেক্ষিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রকৃত চার্জ মানটা যেহেতু অনেক ক্ষুদ্রতম, আহ, হ্যাঁ হ্যাঁ। বড় সংখ্যা লিখতে হয়, এই জন্য আমরা এটা করব না, আমরা করব সবসময় হলো আপেক্ষিক চার্জ মানটা। আচ্ছা আচ্ছা। আপেক্ষিক চার্জ মান ধরা হয়েছে ইলেকট্রনের হলো -1, হ্যাঁ আর প্রোটনের সেটাই হলো তোমার +1, +1। আর হ্যাঁ স্যার। নিউটনের চার্জ তো 0 থাকলো। আমরা -1 +1টাই হিসাব করতে থাকি সবসময়, এটাই আমরা ইউজ করতে থাকি। ঠিক আছে, সাথে প্রোটনের যে ভর হ্যাঁ স্যার। দেখো, প্রোটনের ভর 1.6727 ইন্টু 10⁻24 গ্রাম, হ্যাঁ খুবই ক্ষুদ্র। নিউটনের ভর একটু বেশি, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওটা ছিল যারো ওয়ান হ্যাঁ হ্যাঁ পয়েন্ট সিক্স সেভেন টু আর এটা 1.675, এইটুকুই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সামান্য বেশি। আচ্ছা, ইন্টু 10⁻24 হ্যাঁ গ্রাম। স্যার। এখন প্রোটনের ভরটাকে যদি আমরা গ্রামে না নিয়ে অ্যাটমিক মাস ইউনিটে নিয়ে যাই, তাহলে হয়ে হ্যাঁ হ্যাঁ। যাবে দেখো 1.00727 অ্যাটমিক মাস ইউনিট। ও হ্যাঁ, যেটাকে আমরা আচ্ছা পরে আচ্ছা। আবার 1 ধরবো। ওয়ান ধরে, হ্যাঁ অ্যাটমিক হ্যাঁ মাস বুঝেছি। ইউনিটে চিন্তা করো, নিউটনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো হ্যাঁ হ্যাঁ এইট সিক্স সেভেন দেখো, এটা হলো 727 আর 867, হ্যাঁ। সামান্য একটু বেশি আছে নিউটনের ভর, যদি আমরা দুটা ভরকে হ্যাঁ স্যার। পরে সমান ধরেছি। হুম। আর ইলেকট্রনের ভরটা এতই কম, 9.10110 ইন্টু 10⁻28 গ্রাম, মানে অনেক ছোট, অনেক ছোট। মানে হুম ওটা ধরো 10⁻24 আর 10⁻28, হুম হুম। মানে এই ভরটা 0.00549 অ্যাটমিক মাস ইউনিট।
আমরা যে মানে প্রথম অনেক মানগুলো ক্ষুদ্র। দেখতেছি সেগুলো যে গ্রামের, ওগুলো প্রকৃত মান, আর অ্যাটমিক হ্যাঁ, হ্যাঁ। মাস ইউনিটে দেখা হয়েছিল আপেক্ষিক মান। তো আচ্ছা, এগুলো আচ্ছা। কি দাঁড়িপাল্লায় মাপা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, এটা নিশ্চিত দেখানো হয়েছে হুম, এখানে। তো ভরের আরেকটি প্রচলিত একক আছে, যেটা কি আমরা বলি AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক হ্যাঁ, হ্যাঁ। মাস ইউনিট বা অ্যাটমিক মাস মলিকুলার ইউনিট। হুম। মলিকুলার ইউনিট। হ্যাঁ, তো যেখানে একটা প্রোটনের যা ভর, হুম। সেই ভরের সমান হতে গেলে তোমার 1830টা ইলেকট্রন লাগবে। একটা প্রোটনের ভরের সমান হলো 1830, বা কোনো কোনো বই 1838টা বলা আছে। আচ্ছা, আচ্ছা। একটা প্রোটন ইকাল টু 1838টা ইলেকট্রন। তাহলে ও আমরা এক একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রনের ভরকে নেগলেক্ট করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ একটা প্রোটনের ভর হতে গেলে 1838টা ইলেকট্রন লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা, ইলেকট্রন লাগবে? হ্যাঁ, তাহলে একটা ইলেকট্রনের ভরকে হ্যাঁ, হ্যাঁ। আমরা নেগলেক্ট করতে পারি, এই জন্য বাদ দেওয়া হয়েছে। ও তা আমরা এই যে আ অ্যাটমিক মাস ইউনিট যে বললাম, হ্যাঁ, কিছু বলবা? স্যার, ওই যে একটা একটা প্রোটন একটা প্রোটন ইকুয়াল টু কত ইলেকট্রন বললেন? হ্যাঁ, মানে আঠা 1830, 1835, 1838 ও এরকম আছে, বিভিন্ন আচ্ছা, বইতে আচ্ছা। একটু কম বেশি আছে। বুঝেছি, আমি বুঝেছি। 1838 দেখেছি, ও, এখানে 1830 আছে। ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই তাহলে ঠিক আমরা, আছে স্যার। হ্যাঁ, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইকাল টু হলো একটা কার্বন পরমাণুর ভর। হ্যাঁ, একটি কার্বন হ্যাঁ, হ্যাঁ, পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর তো 12। হ্যাঁ। মানে কার্বনের আবার 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। হুম। মানে প্রত্যেকটা কার্বনেরই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 6, কিন্তু নিউট্রন সংখ্যা 6 আছে, 7 আছে, 8 আছে, 3 রকম কার্বন আছে। এই জন্য কার্বন পরমাণুর ও ভর 3 রকম হয়, 12 হয়, 13 হয়, 14 হয়। কিন্তু আমরা আচ্ছা, আচ্ছা। কার্বন যখন বলবো, আইসোটোপের প্রসঙ্গ উঠবে না, হুম, বা অন্য কোনো কথাই উঠবে না, যখন কার্বন বলবো তখন আমরা হুম। অটোমেটিক্যালি ধরে নেব কার্বন 12-র কথা বলা হচ্ছে। কার্বন বলতে কার্বন আচ্ছা। 12কে বোঝানো হয়। ও আচ্ছা, আচ্ছা। তা যেহেতু কার্বন বলতে কার্বন 12কেই বোঝানো হয়, এই হ্যাঁ, জন্য আমরা এখানে ওই যে লিখে দিয়ে দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে যে কার্বন 12, মানে একটি হ্যাঁ। পরমাণুর ভর, কিন্তু কার্বন 12 এর একটি কার্বন পরমাণুর ভর যত, তাকে 12 দিয়ে ভাগ করতে হুম, হবে। হুম, একটি কার্বন পরমাণুর ভরকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো একটি কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন পরমাণুর ভর হলো, তো প্রথমে বলতে হবে, দেখো যে 12 কার্বন পরমাণুর হ্যাঁ, পারমাণবিক ভর কত? 12। হ্যাঁ, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণু, সরি, তাহলে তোমার ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 কি কার্বন হ্যাঁ, পরমাণুর ভর হলো 12 গ্রাম। হ্যাঁ স্যার। তাহলে একটি ভর কত? তাহলে 12 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা, উপরে বসবে এটা। হ্যাঁ, একটি কার্বন 12 পরমাণুর মানে কার্বন 12 পরমাণুর, যেটা কার্বন 12 পরমাণু, কার্বন 12 যেটা, তার একটি পরমাণুর ভর মানে হলো 12 ভাগ 6.023 ইন্টু 10⁻23, হুম, ভাগ হলো 12। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। জি স্যার। তাহলে এটা করলে আমরা পাবো যে তোমার 1.6605054 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইকাল টু এত গ্রাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট আমরা গ্রামকে, ওয়ান অ্যাটমিক মাস ইউনিটকে গ্রামে নিয়ে যাওয়া খুবই সহজ। সেক্ষেত্রে তুমি যেটা হ্যাঁ, করবা, সেটা প্রথমে 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবা, হুম। তারপর আবার 12 দিয়ে ভাগ করবা, 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে আবার 12 দিয়ে ভাগ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেই মানে অ্যান্সারটা আসছে ওটাকে আবার 12 দিয়ে ভাগ করব। হ্যাঁ, হ্যাঁ, করে দেখো তো আসে কিনা এটা। ক্যালকুলেটর আছে আ কাছে? আ মা হ্যাঁ স্যার। এই তো। আ স্যার, আ 12 ভাগ হ্যালো। 6 পয়েন্ট, হ্যাঁ, 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 12 ভাগ হ্যাঁ। 6.023 ইন্টু 10⁻23, যা হবে সেটাকে আবার 12 দিয়ে ভাগ।
টু দি পাওয়ার 23 ভাগ 12। হ্যাঁ স্যার, ওইটাই আসে। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। মানে এখানে আসে একটু মানে 3 এরকম সামথিং আর কি। সেটা সমস্যা নাই। তো একই তো। হ্যাঁ, হ্যাঁ সেটা হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। আমরা যাই পরমাণুর মডেল। হুম না, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর সজ্জাবিন্যাস আমরা দেখাবো। থমসন মডেল দেখো, তারপরে আসছে রাদারফোর্ড মডেল, তারপরে বোর হ্যাঁ মডেল। সেদিন একটু বলেছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা ডিপলি পরে শিখবো। প্রথমে একটু ধারণাটা দিয়ে নিচ্ছি আজকে একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডিপলি যাবো আর কি। একটু হ্যাঁ ধারণা নিয়ে তারপরে আমরা ওভারঅল একটা মানে একটা ধারণা নিয়ে নিয়ে তারপরে ডিপলি হুম যাবো আবার। কারণ আচ্ছা এই আচ্ছা। এই চ্যাপ্টারটা অনেক ডিপ, বলেছি আগেই, অনেক ডিপ। হ্যাঁ 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 মানে আমার মনে হয় যে যত ইয়ে আছে তার সবচাইতে ডিপ এটা। কারণ আসলে কেমিস্ট্রি তো অনুপরমাণু নিয়ে। অনুপরমাণু সহজ বিষয় নয়। পৃথিবীর সবকিছু অনুপরমাণু দিয়ে হ্যাঁ গঠিত, কিন্তু অনুপরমাণুই সবচেয়ে কঠিন বিষয়। তুমি যদি বলে জি করোনা স্যার। তাই না, যা কিছু। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে থমসন মডেলের পর রাদারফোর্ড মডেল, তারপরে বোর মডেল এসেছে। আচ্ছা, বোরের হ্যাঁ মডেলই স্যার। এখন সর্বাধুনিক। যেটা থমসন অ্যাটমিক মডেল, যেটা একটা মডেল। হ্যাঁ, আহ, সেটাকে আমরা এরকম দেখি, হ্যাঁ মানে উনি আহ, এরকম ধারণা করেছিল যে হ্যাঁ, প্লাস মাইনাস আছে, কিন্তু এলোমেলো, হ্যাঁ কোনো হ্যাঁ নিউক্লিয়াস নাই, কোনো হ্যাঁ হ্যাঁ নিউক্লিয়াস নাই। উনি একটা পরমাণুর রেডিয়াস ধরে নিয়েছিল এরকম, যে এরকম হ্যাঁ পরমাণুগুলো 10⁻10 মিটারের মতো। হুম হ্যাঁ। 10⁻10 মিটার, খুবই ছোট এটা। 10⁻10 মিটার মানে আচ্ছা খুবই আচ্ছা। ছোট একটা ব্যাপার। তো এই ছোট্ট একটা হুম পরমাণুগুলো এরকম ছোট ছোট কণা, যার মধ্যে হুম হুম। ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে। কিন্তু ধনাত্মক ঋণাত্মক চার্জগুলোকে উনি গুছিয়ে বলতে পারেন না কোথায় আছে। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ধনাত্মক পারেন আছে। নাই। হ্যাঁ, নিউক্লিয়াসে ধনাত্মক হ্যাঁ আছে, হ্যাঁ বাইরেগুলো ইলেকট্রন ঋণাত্মক, এরকম কিছু না। মানে হ্যাঁ হ্যাঁ। ধনাত্মক ঋণাত্মক আছে, যেটা কি আচ্ছা আচ্ছা। ওই যে তোমার ওয়াটারমেলন মানে তরমুজের সাথে তুলনা করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তরমুজ তো খেয়েছো, দেখেছো, তরমুজ কাটলে ভিতরে বিচি বিচি পাওয়া যায়, যে বিচি বলি, বীজ। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ। ওই বীজগুলোকে উনি পজিটিভ চার্জ বলছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। না, বীজগুলোকে তোমার ইলেকট্রন বলেছিল। হ্যাঁ নেগেটিভ না স্যার? হ্যাঁ হ্যাঁ, বীজগুলো ইলেকট্রন, হ্যাঁ নেগেটিভ। হ্যাঁ আর হ্যাঁ মানে হ্যাঁ। আর নেগেটিভ। এমনি বাকি যে শ্বাস আছে, মূল যে অংশ আমরা খাই আর কি, হুম হুম। সেগুলো হলো তোমার পজিটিভ চার্জ। হ্যাঁ হ্যাঁ। এরকম তরমুজের সাথে, ওয়াটারমেলনের সাথে উনি তুলনা করেছিল। তো পরমাণুর ব্যাসার্ধকে আচ্ছা ধরে আচ্ছা আচ্ছা। ধরে নিয়েছিল 10⁻10 মিটার, খুবই ছোট। আর নিরবিচ্ছিন্ন ধনাত্মক চার্জ, হুম এখানে ধনাত্মক চার্জের কোনো আলাদা না। মানে যেহেতু আমরা হুম। বলছি যে এই তরমুজের মাংসল অংশ, শাঁসালো যে হ্যাঁ অংশ, হ্যাঁ শাঁসালো যে অংশটা খাই আমরা, সেটা তো ওরকম হ্যাঁ হ্যাঁ। বিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্ন। হ্যাঁ স্যার। বিচিগুলো তো আলাদা আলাদা। জি স্যার। এই জন্য ঋণাত্মক চার্জগুলো বিচ্ছিন্ন, কিন্তু ধনাত্মক চার্জগুলোকে মানে এটা প্রথম দিকের ধারণা, যদিও মানে পুরাটাই জি ভুল স্যার। বলতে পারো নাকি। যাই হোক, হ্যাঁ। ইতিহাস। এরপরে তো আসলো রাদারফোর্ড মডেল। এটা হুম। সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌরজগৎ মডেল। হ্যাঁ, সৌর মডেল বলা হ্যাঁ হয়েছিল, হ্যাঁ। কারণ উনি জি এটাকে স্যার। সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। তুলনা করেছেন। সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। তো রাদারফোর্ডের পরীক্ষার জন্য তো ওই যে একটা স্বর্ণপাত নেওয়া হয়েছিল। হ্যাঁ, ভিতরে হ্যাঁ হ্যাঁ পিছনে আবার হাইড্রোজেন সালফাইডের একটা পর্দা ব্যবহার করা হয়েছিল। এগুলো আমরা আরো একদিন দেখানো হয়েছে, আরো ভালো করে হ্যাঁ আমরা দেখবো। হ্যাঁ, ওভারঅল আজকে ধারণাটা আমরা দিয়ে নিই তাহলে। হ্যাঁ রাদারফোর্ডের ঘটনাটা ছিল 1911 সালে, এবং বলেছিলাম হুম। যে রাদারফোর্ডের ছাত্র ছিল কিন্তু বোর, হ্যাঁ নীলস হ্যাঁ হ্যাঁ বোর। হ্যাঁ, আর্নেস্ট হ্যাঁ স্যার। রাদারফোর্ডের ছাত্র ছিল নীলস বোর, একই সাথে কাজ করেছিল। এই জন্য বোরের হুম পক্ষে তুমি তথ্য চুরি বলো আর হুম। মানে অভিজ্ঞতা বলো, যেভাবে বলো সেটা হ্যাঁ সুবিধা ছিল আর কি। সে এটা হ্যাঁ স্যার। এটা করতে পারছে, এবং সহজে সে 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করতে পারে। আমরা এই যে পর্যবেক্ষণগুলো একটু দেখি আর সিদ্ধান্তগুলো। আচ্ছা আচ্ছা। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে পর্যবেক্ষণ ছিল পরীক্ষার পরে, পরীক্ষাটা ছিল হুম এরকম হুম। যে উনি একটা স্বর্ণপাত নিয়েছিলেন, স্বর্ণপাতের উপরে আলফা কণা হ্যাঁ বিক্ষেপণ হ্যাঁ। করেছিলেন, আলফা কণা। জি স্যার। হ্যাঁ স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, তো বেশিরভাগ আলফা কণা সোজাসুজি পার হয়ে গেছিল। প্রায় 20,000-এর মধ্যে হুম মনে করো যে
বলতে গেলে একটা দুটা বাদে সবই পার হয়ে গেছিল 99% মানে 20,000 হ্যাঁ সোজা স্যার সোজা স্টেট পার হয়ে গেছিল। হ্যাঁ উনি 20,000 হ্যাঁ স্যার হিসাব করেছিল আর কি। হ্যাঁ, এরকমই হুম একটা প্রতি 20,000 একটা হিসাব দেওয়া আছে আমাদের বইগুলোতে। আর হ্যাঁ স্যার এই যে হ্যাঁ স্যার এর ফলে ওনার যে সিদ্ধান্ত ছিল, 1 নম্বর সিদ্ধান্ত, যে পার হয়ে যেতে গেল বেশিরভাগ, তার মানে হলো ফাঁকা হুম, জায়গা ছিল, ফাঁকা জায়গা বলেই পার হতে পারছে। এই জন্য ওই ওই পর্যবেক্ষণের হ্যাঁ সিদ্ধান্ত হলো পরমাণুর বেশিরভাগ অঞ্চল ফাঁকা। হুম ঠিক আছে, ওই পর্যবেক্ষণের সিদ্ধান্ত হলো পরমাণুর হ্যাঁ বেশিরভাগ স্যার অঞ্চল ফাঁকা। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে পর্যবেক্ষণ ছিল যে কিছু আলফা কণা ক্ষণিক বেঁকে পার হয়ে যায়। হুম হ্যাঁ, দু একটা। অন্য বইতে এখানে কিছু হ্যাঁ হ্যাঁ বলা আছে, অন্য বইতে দু একটা বলা আছে প্রতি 20,000-এর হ্যাঁ মধ্যে। তো কিছু আলফা হুম কণা যে ক্ষণিক বেঁকে পার হয়ে যায়, এর থেকে উনি যে সিদ্ধান্ত নিলেন যে সামান্য জায়গায় ধনাত্মক মানে প্রোটন আছে, ধনাত্মক চার্জ আবদ্ধ, যাকে নিউক্লিয়াস হ্যাঁ বলা হয়। নিউক্লিয়াস নাম দিলেন, উনি নাম দিলেন কিন্তু হুম নিউক্লিয়াস আবিষ্কার করেছে কিন্তু রাদারফোর্ড। নিউক্লিয়াস তার আগে হ্যাঁ হ্যাঁ নিউক্লিয়াস সম্পর্কে জানতো না। থমসন মডেলে কিন্তু নিউক্লিয়াসের কোনো ধারণা নাই, হ্যাঁ হ্যাঁ তরমুজের মতো ছড়িয়ে ছিটে আছে। ধারণা ছিল না হ্যাঁ স্যার হ্যাঁ, এবং ধনাত্মক চার্জের কোনো হুম আলাদা অস্তিত্ব নাই থমসন মডেলে, ধনাত্মক চার্জেরও আলাদা কোনো অস্তিত্ব নেই। হুম আর এখানে দেখা গেল যে উনি দেখলেন যে হ্যাঁ, বললেন যে খুব সামান্য জায়গায় কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ আছে, এবং ওই ধনাত্মক হ্যাঁ চার্জকেই উনি বললেন, ওই ধনাত্মক চার্জ যেখানে আছে ওই জায়গাকে বললেন নিউক্লিয়াস, এবং হ্যাঁ ধনাত্মক চার্জ ওইটার নাম দেওয়া হলো প্রোটন। হুম 3 নম্বর যে পর্যবেক্ষণ, আহ, খুবই নগণ্য সংখ্যক কণা বিপরীত দিকে ফিরে আসে। মানে এটা বলা হয়েছিল প্রতি 20,000 একটা কণা, হ্যাঁ প্রতি 20,000 একটা কণা একদম যেদিক দিয়ে গেছে সেদিকেই ফিরে আসবে। মাঝখানেরটা ছিল যে বেঁকে পার হয়ে গেছে, আর 3 নম্বরটা একদম হ্যাঁ 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 পিছন দিকে ফিরে এসেছে। নিউক্লিয়াসে বেশিরভাগ ভর বহন করে, হুম যেহেতু নিউক্লিয়াসে বেশিরভাগ বহন করে, যার কারণে সংঘর্ষে ফিরে এসেছে। কারণ এখন যদি তুমি ধরো দৌড়াইতে থাকো, তোমার সামনে যদি একটা বাঁশের পাতা হুম থাকে, বাঁশের পাতা উড়ে কোন দিকে চলে যাবে, হুম তোমার পায়ে লেগে গায়ে লেগে তোমাকে কিছুই করতে পারবে না, তুমি টেরও পাবে না। হুম কিন্তু তোমার সামনে যদি একটা, হ্যাঁ ঠিক আছে, একটা ধরো কাপড় থাকে হালকা ভাবে, তাহলে তুমি টের পাবা কিন্তু কিছু হবে না। কিন্তু যদি তুমি দৌড়াচ্ছ, সামনে যে একটা দেয়াল, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে আটকে মানে যাবা। আমি হ্যাঁ স্যার যখন একটা গোল মানে একটা বৃত্তাকার জায়গায় যখন একটা কেন্দ্রের তো মানে একটা খুব মানে তার ভর ওইটাই মানে ভর বলতে অধিকাংশ 19.97% ভর ওই নিউক্লিয়াসেই সেহেতু ওটা যেহেতু একটু ভারী হবে যখন এটা আলফা রশ্মিটা যাবে তখন অবশ্যই এটা বাধাপ্রাপ্ত হবে এমনকি সে বুঝতে পারবে যে সামনে কিছু একটা আছে এই জন্য পিছনে ফিরে আসবে। আচ্ছা, তো রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতা ছিল, যেটাকে আমরা সৌর মডেল বলি বা সৌরজগৎ মডেল বলি, হ্যাঁ সেটা হলো সবচেয়ে বড় সীমাবদ্ধতা। সৌরজগতের সাথে তুলনা করাই সবচেয়ে বড় হ্যাঁ সীমাবদ্ধতা ছিল। আমরা দেখি যেহেতু ইলেকট্রন ঋণাত্মক এবং নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক, কাজে হ্যাঁ ইলেকট্রন আবর্তন করতে করতে একসময় কেন্দ্রে পতিত হবে। কারণ হুম পরবর্তীতে দেখা গেছে যে ম্যাক্সওয়েল যখন আরো কিছু আবিষ্কার করলো, তখন দেখা গেল যে কোনো চার্জযুক্ত কণা যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে সে হ্যাঁ হ্যাঁ ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে। শক্তি যদি বিকিরণ করতে হুম থাকে, তাহলে তার ব্যাসার্ধ আস্তে আস্তে কমে যাবে সে, কারণ এখানে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনটা কাছে চলে আসতে থাকবে। ঠিক আছে, এখন হ্যাঁ 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 তোমার আর আমার শক্তি যদি সমান সমান হয়, দুজন দুজনকে টানতেছি, তাহলে একই পজিশনে থাকবো। হ্যাঁ হ্যাঁ ক্রমাগত ভাবে যদি আমি শক্তি জি স্যার হারাতে থাকি, তাহলে তোমার টানার কারণে আমি তোমার কাছে দিকে হ্যাঁ চলে হ্যাঁ যাব। তাহলে জি স্যার ম্যাক্সওয়েল পরে আবিষ্কার করলো যে কোনো ঋণাত্মক চার্জযুক্ত কণা বা কোনো চার্জযুক্ত কণা যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে সে ক্রমাগতভাবে শক্তি হারাতে থাকবে। হ্যাঁ হ্যাঁ আর শক্তি হারাতে থাকলে সে আস্তে 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 প্রোটনের টানে নিউক্লিয়াসের দিকে চলে যাবে এবং নিউক্লিয়াসে পতিত হবে। নিউক্লিয়াসে যদি চলে যায়, তাহলে আলাদাভাবে কোনো হ্যাঁ কক্ষপথ বা আলাদা কোনো অস্তিত্ব থাকলো না, হুম পরমাণুরই আর কোনো অস্তিত্ব থাকে না, কারণ পরমাণু শুধু নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ কাজে ইলেকট্রন থেকে আলাদা অবস্থায় থাকা হ্যাঁ পরমাণু মডেলটির বিলুপ্তি ঘটবে।
বুঝতে পেরেছো? আচ্ছা, বোর পরমাণু আচ্ছা মডেল, আচ্ছা। ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ, তুমি বোর পরমাণু মডেলটা একটু দেখো তো, 1 নম্বরটা। আহ, আহ, প্রথম শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব বিবৃতি। ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন কোনো নির্দিষ্ট মানের কম শক্তি শোষণ বা বিকিরণ করে না। গাণিতিক প্রকাশ নেই। ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন কোনো নির্দিষ্ট মানের কম বেশি শোষণ করে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলতে পারো যে হ্যাঁ বোর, হ্যাঁ, মানে 3টা প্রস্তাবের মধ্যে হ্যাঁ পরমাণুর মডেলটাকে দাঁড় করাইছেন। 3টা প্রস্তাব করছেন আলাদা আলাদা। হ্যাঁ 1 নম্বর প্রস্তাব ছিল শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, মানে রাদারফোর্ড মডেলে কোনো শক্তিস্তর ছিল না। হ্যাঁ। হুম হুম। মাঝখানে নিউক্লিয়াস, একদম অল্প একটু জায়গা নিয়ে, যে নিউক্লিয়াসে ছিল প্রোটন হ্যাঁ আর বাইরে ছিল মানে বাইরে ছিল ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনের জন্য কোনো শক্তি স্তর হ্যাঁ বলা হয়নি। এখন উনি বললেন যে হ্যাঁ স্যার। শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, যে প্রস্তাবের বিবৃতি ছিল এরকম। আসলে আমরা তো একটা লাইন দুটা লাইন বলতেছি, এগুলো তোমার 400 হ্যাঁ পৃষ্ঠার হ্যাঁ। বই ছিল, 200 300 400 পৃষ্ঠার বই ছিল, সেখান থেকে সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ও বাহ। হ্যাঁ মানে স্যার। এগুলো এগুলো প্রমাণ করতে হয়েছে তাকে, তার থিসিস লিখতে হয়েছে, অনেক কিছু করতে হয়। যেমন আমারই একটা থিসিস আছে, সেখানেই মনে হয় কত পৃষ্ঠার বইটা আছে, হ্যাঁ আমার কাছে এখন মনে নাই, 196 পৃষ্ঠা মনে হয় আমার বইটাই। এরকম এটা হ্যাঁ হ্যাঁ 400 পৃষ্ঠার একটা বই ছিল। আহ, অনেক হ্যাঁ হ্যাঁ প্রমাণপত্র অনেক কিছু দিতে হয়। যাক, তার গানের যে প্রশ্নের বিবৃতি ছিল এরকম, যে ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে থাকাকালীন হ্যাঁ কোনো নির্দিষ্ট মানের কম শক্তি শোষণ বা বিকিরণ করে না। মানে রাদারফোর্ডের মডেলের হুম, যেটা সমস্যা হলো, যেটি অনু শক্তি স্তরের কথা বলে নাই, আর ম্যাক্সওয়েল বলে দিল হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কোনো চার্জযুক্ত কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকলে সে এক হ্যাঁ সময় নিউক্লিয়াসে পতিত হবে। বোর বলল যে আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ কক্ষপথ আছে, আলাদা আলাদা শক্তি স্তর আছে, আর ওই শক্তি স্তরে থাকলে সে কোনো হ্যাঁ শক্তি হ্যাঁ। শোষণ বা বিকিরণ করবে না। এই শক্তির বিকিরণ যদি না করে, শক্তি যদি বিকিরণ হুম, মানে ছেড়ে দেওয়া, নির্গত না করে, তাহলে আর ছেড়ে দাও। হ্যাঁ, নিউক্লিয়াসে যাওয়ার নির্গত কোনো না। প্রশ্নই থাকলো না। তাহলে তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আলাদা হয়ে গেল, আলাদা অস্তিত্ব হুম হয়ে হুম। গেল। এটাকে গাণিতিকভাবে প্রকাশ করার কোনো রীতি নেই। বুঝতে পেরেছ? কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। কোনো প্রশ্ন? না, প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে বোরের মডেলে যে শোষিত শক্তি আর বিকিরিত শক্তির যে একটা ম্যাথ বা ইয়েটা দেখানো হলো, যে ছবিটা, তো স্যার এটার অর্থটা কি? যদি কোনো শক্তি আসলেও কি কোনো, মানে এটা কি এক কক্ষপথ কি এরকম হয় যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক পথে চলে আসে, বা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে চলে চলে আসে, এরকম হয়? না না, আমরা এখন ওরকম কোনো কথা বলবো না। হয় কি হয় না পরে, আমরা এখন 1 নম্বর আচ্ছা। প্রস্তাবের কথা বলো। তুমি যদি ওই, এখন যদি ও মানে আচ্ছা। তুমি জানো, ধরো হ্যাঁ তুমি জানো ঠিকই, কিন্তু হ্যাঁ এখন ওটার সাথে এটা মিলাই ফেললে কিন্তু মানে এই যে ডিম্যারেজ হ্যাঁ। হয়ে যাবে তোমার। হ্যাঁ, মানে এই গুলাই ফেলবা না আচ্ছা আচ্ছা। কখনো, একটার সাথে আর একটাকে ইয়ে করবে না। আমরা 1 নম্বর প্রস্তাব হ্যাঁ। নিয়ে কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি আমরা দুই বুঝেছি। নম্বরে যাই, হ্যাঁ স্যার। 3 নম্বরে যাই, তারপর না হলে সব শেষ করলে তারপর হ্যাঁ আমরা বুঝছি। কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ স্যার। তা আমরা এই যে দেখছিলাম শেল, কক্ষপথ, এই শেল নম্বরগুলোকে এন দিয়ে হুম প্রকাশ করা হয়, স্মল এন দিয়ে। NMR 1 মানে হলো প্রথম শেল বা কে শেল, এভাবে হুম বাকিগুলোকে আমরা সজ্জিত করি। KLMN, কে দিয়ে শুরু। হুম কে হলো সবচেয়ে হুম। কাছেরটা, নিউক্লিয়াসের কাছেরটা, তারপরে হলো এল, তারপরে এম, তারপরে এন। হ্যাঁ। হ্যাঁ, মানে হুম। K1, L2, M3, N4। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পজিটিভলি চার্জড নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হলো ধনাত্মক চার্জযুক্ত, ক্ষুদ্রভাবে দেখানো হয়েছে। আমরা হুম যদি অন্যভাবে বলি, খুব সহজ করে হিসাব করার জন্য,
যে একটা ফুটবল মাঠের আয়তন যতটুকু, তার তুলনায় একটা ফুটবলের আয়তন যতটুকু, নিউক্লিয়াসের হ্যাঁ আয়তন হলো ততটুকু। এটাকে সংখ্যায় যদি আমরা বলি হ্যাঁ তাহলে বলতে পারি মানে পুরো পরমাণুর 10,000 ভাগের 1 ভাগ হলো নিউক্লিয়াস, বা 1 লক্ষ ভাগের 1 ভাগ। 10,000 থেকে 1 লক্ষ ভাগ বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ ভাগে। জি স্যার। আচ্ছা, বোর পরমাণু মডেল প্রস্তাব দেখো কৌণিক ভরবেগ সম্পর্কিত। দ্বিতীয় প্রস্তাব আসলাম আমরা। প্রথম প্রস্তাব তো আমাদের হয়েছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কোনো কক্ষপথে হ্যাঁ হ্যাঁ ঘূর্ণরত ইলেকট্রনের একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে। যে কক্ষপথেই থাকুক, সেই কক্ষপথে যখন সে হ্যাঁ হ্যাঁ ঘুরতে থাকবে তখন ওই ইলেকট্রনের একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে। আর সেই কৌণিক ভরবেগকে আমরা এবার গাণিতিকভাবে প্রকাশ করেছি। কৌণিক ভরবেগকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম, এটাকে বলা হয়েছে mvr = nh/2π। কৌণিক ভরবেগ al = হ্যাঁ mvr স্যার। = nh/2π। আমরা ওই mvr = nh/2π বলবো। এখানে m হলো ইলেকট্রনের ভর, হ্যাঁ হ্যাঁ যেটা আমরা বলেছি 9.11 × 10⁻32 কেজি। হুম, মানে আমাদের ওখানে ছিল জি 28, স্যার। ওটা গ্রামে ছিল। কেজি। হ্যাঁ, ওখানে গ্রামে ছিল। আগে আমরা যেটা পড়েছিলাম তখন আচ্ছা ছিল আচ্ছা। গ্রামে। আরো 1000 দিয়ে ভাগ করো, হ্যাঁ হ্যাঁ তাহলে আরো ওই তোমার। যে উপরে স্যার এই যে -31 এই কারণে হয়েছে। হ্যাঁ, ওই জন্য আরো মানে এই যে 1000 মানে হলো 3টা শূন্য আছে একের পরে, এই জন্য আরো 3 যোগ হয়ে গেছে ওর সাথে, বা হ্যাঁ 3 হ্যাঁ কমে গেছে। 28-এর পরে হুম 28, 29, 30, 31। কমে গিয়েছে। হ্যাঁ, তাহলে 9.11 × 10⁻31 কেজি। এন হলো কক্ষপথ, আমরা বলছি হ্যাঁ যে কক্ষপথে থেকে ইলেকট্রন গুলো ঘুরবে সেই কক্ষপথের নাম্বার। আর হলো কক্ষপথের হুম ব্যাসার্ধ। আর এখানে ভি হলো কক্ষপথের ইলেকট্রনের হুম বেগ। আর এইচ হলো হুম প্ল্যাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, 6.66 হ্যাঁ হ্যাঁ × 10⁻34 জুল সেকেন্ড। আহ, স্যার আচ্ছা, যে হ্যাঁ, জুলস, আমার -31 একটা জুল কোশ্চেন হচ্ছে সেকেন্ড। যে হ্যাঁ মানে এই যে মানে ভরবেগ তো জানি যে ভর আর হচ্ছে যার বেগ, আর কৌণিক ভরবেগ বলতে কি স্যার, সংজ্ঞাটা কি হবে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। যখন কোনো সরল পথে চলে তখন হ্যাঁ আমরা তাকে বুঝায় থাকি, কিন্তু যখন কোনো বিন্দুকে কেন্দ্র হ্যাঁ করে ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তখন তার ভরবেগকে কৌণিক ভরবেগ বলা হয়। ও আচ্ছা আচ্ছা। ও বুঝেছি বুঝেছি। মানে ওই কেন্দ্রের সাথে কোন কিরকম কোণ উৎপন্ন করছে বা মানে হ্যাঁ, হ্যাঁ, মানে অবশ্যই বুঝেছি। কোণ উৎপন্ন করে দিত। আর ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকটাকে আমরা যদি হ্যাঁ হ্যাঁ কিলোজুল পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আরো 1000 যদি ভাগ হবে, তাহলে তখন 31 আছে 34 হয়ে যাবে। ঠিক আছে, এই। স্যার আর আরেকটা কথা স্যার, মানে এই এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তো নির্দিষ্ট। তো এটাকে মানে কেন নির্দিষ্ট করে এটা নেওয়া হয়েছে, এটার কোনো কি কোশ্চেনটা করা ঠিক হবে এখানে? যে কেন বা এটাই নেওয়া হয়েছে, বা এটা মানে সংখ্যাটা কি? আহ, এগুলো তো পরীক্ষা নির্ভর, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা ও করে তো বের করছে। না, এখানেও বলা আছে স্যার, মানে এখানে বলেছে যে কৌণিক ভরবেগের এরূপ মানের কারণ ব্যাখ্যা করা হয়নি। মানে এই যে যে এই সূত্রটা বোর দিয়েছে এর কারণও ব্যাখ্যা করা হয়নি এখানে বলেছে। না, এখনো তো সবকিছু তোমার ফাইনাল না। হ্যাঁ, এটা হুম চলতেও থাকবে আজীবন ধরে, জি স্যার। এটা আর কি। হুম হুম তা, বুঝেছি যাই স্যার। হোক, আহ, হ্যাঁ এটা উনি কেন এ মান নিলেন সেটা সেটা অনেক মানে বড় একটা ব্যাপার, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না আর কি। সেটা বলতেছি হ্যাঁ যে এটা আমাদের বলার মতো জি স্যার। আহ, জায়গায় আমরা পৌঁছাইনি, এটা তোমার মনে রাখতে হবে, এটা তোমার কাজ এখন। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা, আরেকটা হ্যাঁ আরেকটা ইয়া ছিল কিন্তু, হ্যাঁ, আহ, তৃতীয় প্রস্তাবটা হ্যাঁ হ্যাঁ এখানে নাই আর কি, ওনার দেয় নাই তৃতীয় প্রস্তাব। আচ্ছা তৃতীয় প্রস্তাব হ্যাঁ হলো, হ্যাঁ আমি একটু বলে নিই। হ্যাঁ তৃতীয় প্রস্তাবটা হলো যে এই হ্যাঁ শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত। হ্যাঁ
আচ্ছা অর্থাৎ আচ্ছা ম্যাক্স প্ল্যাঙ্ক যে বললো যে ইলেকট্রন ক্রমাগতভাবে শক্তি হারাবে এবং নিউক্লিয়াসে পতিত হবে, বোর সেটাকে হ্যাঁ কানেকশন দিলে এইভাবে, যেহেতু আলাদা আলাদা কক্ষপথ আছে, যে ইলেকট্রন কখনো হ্যাঁ মানে শক্তি হারাবে না। যতক্ষণ সে তার হ্যাঁ নিজের কক্ষপথে থাকবে ততক্ষণ সে শক্তি হারাবে না। কিন্তু যদি কোনো কারণে সে কক্ষপথ পরিবর্তন করে তখন হ্যাঁ শক্তির পরিবর্তন হবে। যদি কোনো ইলেকট্রন হ্যাঁ বাইরে থেকে শক্তি পায়, শক্তি পেলে সে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে। আর যদি শক্তি কোনো কারণে ছেড়ে দেয় হ্যাঁ তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। হ্যাঁ তখন আবার বর্ণালীর সৃষ্টি হওয়ার আচ্ছা ব্যাপার আচ্ছা আছে, সেটা আমরা পরে দেখব। ওই জন্য ওটা এখানে দেওয়া হয়নি। হ্যাঁ তো আমরা একটু গাণিতিক সমস্যা দেখি, যেটা বলছিলাম যে এমভিআর ইকাল টু এনএইচ বাই 2 পাই। এমভিআর মানে এল, ক্যাপিটাল এল বা এমভিআর। দ্বিতীয় হুম, কক্ষপথে ঘূর্ণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তা আমরা দেখি এখানে দ্বিতীয় কক্ষপথ মানে এন এর মান 2, তো এল ইকাল টু হুম, এনএইচ বাই 2 পাই। এল মানে হলো কৌণিক ভরবেগ, যেটাকে আমরা 3টা অক্ষর দিয়ে প্রকাশ করেছি এমভিআর। দরকার নাই, আমরা এমভিআর তো পুরাটা বের করব। হ্যাঁ আমরা এটাকে যদি একটা দিয়ে বের করি, একটা সংখ্যা, তাহলে ভালো মনে হবে। নাহলে এমভিআর বের করলে মনে হবে যে এমভিআর এমভিআর আর কই আর কই। এল এল ইকাল টু এন ইজ বাই 2 পাই। এন তো এখানে 2, এইচ তো আমরা বলছিলাম ওই যে 6.626 ইন্টু 10⁻34। -34 মানে এখানে কিন্তু কিলোজুল হ্যাঁ পার সেকেন্ড হলো। হ্যাঁ, কিলোজুল। এখানে যেটা হ্যাঁ হ্যাঁ ছিল সেটা ছিল জুল সেকেন্ড। হ্যাঁ, জুল সেকেন্ড হ্যাঁ জুল সেকেন্ড, সেটাকে হ্যাঁ হ্যাঁ কিলোজুল সেকেন্ড করা হলো, কেজিতে নেওয়া হলো, আরো 1000 দিয়ে ভাগ করা হলো। আর 2 পায়ের তো একটা মান আছে হ্যাঁ 2 পাই, পায়ের মানটা বসায় দাও, হিসাব নিকাশ করো, তাহলে দেখো এখন কিলোগ্রাম, কেজি, মিটার স্কোয়ার পার স্যার সেকেন্ড একটু স্কোয়ার। আটকে গিয়েছে আর কি। হ্যাঁ, ওই যে তোমার টেন টু হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে। 10⁻34 হলো হ্যাঁ 1000 দিয়ে ভাগ করে, হ্যাঁ তখন তো এটা কিলোজুল হ্যাঁ সেকেন্ড হলো, হ্যাঁ কিলোজুল সেকেন্ড। 2 এর তো কোনো মান নাই, তাহলে উপরে থাকলো কিলোজুল সেকেন্ড, আহ, আর নিচে 2 পাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আমার এখানে হিসাব হ্যাঁ নিকাশ স্যার করো, মানগুলো বসাও। পায়ের মান হলো 3.14 বা 22/7। ঠিক আছে। হ্যাঁ স্যার দেখতেছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার তোমার, হ্যাঁ, তাহলে কি হলো তোমার, এই হিসাবটা হবে। তুমি একটু করে দেখো তো ক্যালকুলেটরে মানটা হিসাব করে আসে কিনা। হ্যাঁ করে করে দেখতেছি। হ্যাঁ স্যার করে দেখতেছি। ভাগ স্যার মান আসে হচ্ছে টু টু হ্যাঁ এটাই আসে। ঠিক আছে স্যার 2.10 হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা যদি প্রথম কক্ষপথের জন্য হয়, তুমি করে ফেলো একটু, আর কিছু বলবো না। প্রথম কক্ষপথের হ্যাঁ ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, হলে এর মধ্যে ঘূর্ণরত আরের মানে হ্যাঁ ইলেকট্রনের মানে বেগ কত? ইলেকট্রনটা কতটুকু ঘুরে। হ্যাঁ, হ্যাঁ, ভি বের করতে হবে। এবার ভি বের করতে হবে, এই জন্য এমভিআর লিখতে হবে তোমার। আমরা ইলেকট্রনের ভর মুখস্থ লিখবো, ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এইচ এর মান মুখস্থ, এন এর মান তো দেওয়া আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি স্যার এখানে ভি বের করবা। হ্যাঁ, করো। আচ্ছা আচ্ছা হ্যাঁ 6.626 10 to the power minus 34 34 34 ভাগ 2 by 9.11 10 minus 31 5.29 10 minus and then
বুঝলাম না। 2 6 10 to the power 9 স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমার তো মানটার সাথে মিলছে না। আমার কি ক্যালকুলেটর কোনো প্রবলেম হচ্ছে বুঝলাম না স্যার। -6.6 এরকম আসছে। 6 পয়েন্ট মানগুলো সব বসাইছো কিন্তু হিসাবে মিলছে না। হ্যাঁ স্যার। তোমার তাহলে প্রথমে তো বসাইছি। অপারেট করাতে কত সমস্যা আছে? তুমি কি করছো বলো তো আমাকে, মানগুলো কিভাবে লিখছো, লেখার সময় কিভাবে লিখছো? আমি স্যার প্রথমে আর কি হ্যাঁ 6.626 গুণ 10 টু দি পাওয়ার -34 তারপর ভাগ করছি মানে ভাগ চিহ্ন ব্যবহার করছি। তারপর ভাগ চিহ্নের মধ্যে করছি কি মানে যেহেতু ভাগ হবে কতগুলো নিচে গুণ আছে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে গুণগুলো একসাথে করে নিচ্ছি। হুম, তো হয়তো ওইভাবে তাহলে তো ঠিক আছে। তারপর ব্র্যাকেটের মধ্যে তারপর তো এই পাওয়ার যে গুলো ঠিক মতো দিতে 10 পারছো? টু দি পাওয়ার গুলো পাওয়ার হ্যাঁ কিন্তু মাইনাস 2 তারপর হচ্ছে 2 10 টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ স্যার ঠিকই তো আছে। পাওয়ার গুলো ঠিক মতো দিতে পারছো? হ্যাঁ এই যে 6.626 10 টু দি পাওয়ার -34 তারপর 2 পাই 9.9.11 10 টু দি পাওয়ার -31 গুণ মাইনাস মানে ওটা কিন্তু -5.29 -31 না, কিন্তু গুণ ওটা 10 টু পাওয়ার কিন্তু, হ্যাঁ। হ্যাঁ মানে ওই যে পাওয়ার চিহ্ন দিয়েই তো যে উপরে যে স্যার পাওয়ার ক্যালকুলেটর অ্যারো আছে না যে উপরে ওটা দিয়েই। হুম। এখন তো স্যার বুঝলাম না স্যার কোথায়। ও এই যে পেয়ে গেছি স্যার ভুল। এই যে, এখন আমার মনে হয় ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ কি বলছিল? এখন হচ্ছে 2 পয়েন্ট হ্যাঁ ওই যে স্যার আমি শেষে করেছি আর কি ওই যে পাওয়ারের যে ওই অ্যারো চিহ্নটা শেষেরটা দিতে মানে হয় সেটা দিতে মানে হয় নাই দেইনি মানে শেষেরটা আর কি মাইনাস বসাই দিয়েছি কিন্তু মাইনাসের আগে যে ওই যে পাওয়ারের চিহ্নটা দিতে হবে যে উপরের যে ওইটা আর কি ইউজ করিনি এর জন্য আর কি সমস্যা হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথাও মানে ক্যালকুলেটর কিন্তু অভ্যাস করতে হবে, বুঝছো? আর এখন থেকে একটা ক্যালকুলেটর হ্যাঁ স্যার। বাছাই করে নিতে হবে যে ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহার করতে দিবে। কারণ হলো ক্যালকুলেটর যদি চেঞ্জ হ্যাঁ করা হয় তাহলে ক্যালকুলেটর ফাংশন বোঝা যায় না। অনেক ভিন্ন ভিন্ন রকম ক্যালকুলেটর আছে, ফাংশন ভিন্ন। হ্যাঁ ধরো কোনোটার আগে টিপতে হ্যাঁ হয়, কোনোটার স্যার। পরে টিপতে হয়, একটু আগে পিছনে করলে উল্টা হয়ে যায় এরকম। হ্যাঁ, অনেক মান আছে এরকম হুম যে একটু আগে পিছনে করতে হয়। আচ্ছা, আমরা ওই যে এখন আসলাম হ্যাঁ হ্যাঁ তৃতীয় বিবৃতিতে। হ্যাঁ, বোর্ডের যে তৃতীয় প্রস্তাব, বোর্ডের যে তৃতীয় প্রস্তাব, থার্ড প্রস্তাব। হ্যাঁ, কারণ এটা একটু হ্যাঁ স্যার। মানে হুম এটার সাথে মিলানোর জন্য এটা পরে এসেছে। যে প্রস্তাবটা ছিল শক্তির বিকিরণ আচ্ছা আচ্ছা। অথবা শোষণ সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ, বিকিরণ মানে হলো ত্যাগ আচ্ছা করা, আচ্ছা। ছেড়ে দেওয়া, শোষণ মানে গ্রহণ করা। বিবৃতিটা ছিল এরকম যে হুম প্রস্তাবের বিবৃতি: ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ, যেটাকে ওই যে আমরা কোয়ান্টাইজড বলি, একটা শক্তির একটা প্যাকেট নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা হুম বিকিরণ করে অন্য কক্ষপথে স্থানান্তর করে শক্তির এই নির্দিষ্ট মানকে কোয়ান্টাম শক্তি বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, গাণিতিক প্রকাশ আছে এটার, ইকুয়াল টু এইচ এফ।
ই হলো এখানে কোয়ান্টাম শক্তি অথবা শোষিত বা বিকিরিত শক্তি, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এফ হলো কম্পাঙ্ক, হ্যাঁ ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, জি স্যার। যে তরঙ্গের মাধ্যমে শক্তি আদান প্রদান হয় তার কম্পাঙ্ক আর কি, ঠিক আছে। কম্পাঙ্ক সব জায়গায় তো একরকম হবে না, কম্পাঙ্ক হ্যাঁ কম বেশি হয়, মানে ওয়েভলেংথের উপরে কম্পাঙ্ক নির্ভর জি করে, স্যার। ফ্রিকোয়েন্সি নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা পরমাণু মডেল দেখছি, পরমাণু মডেল। শোষিত শক্তি হলে ইলেকট্রন ভিতর থেকে বাইরের কক্ষপথে স্থানান্তরিত হয়। হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন যদি মানে শক্তি হ্যাঁ যদি হ্যাঁ শোষণ হয়, পরমাণুতে যদি শক্তি শোষণ হয়, অর্থাৎ পরমাণু যদি শক্তি গ্রহণ করতে পারে, তাহলে ইলেকট্রন তখন লাফ দিয়ে, এটা অবশ্যই লাফ দিয়ে বলতে হবে, জাম্প করে, যাওয়ার কোনো পথ নাই আলাদাভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি যাওয়ার পথ হ্যাঁ থাকতো বা আসার পথ থাকতো বুঝেছি তাহলে তো বুঝেছি। নিউক্লিয়াসে চলে যেত। তাহলে কি হবে, এখানে ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ শক্তি সেটাই বলতেছিলাম আর কি। ইলেকট্রন শক্তি শোষণ হুম, করে তখন তোমার নিম্ন শক্তি স্তর থেকে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছের শক্তি স্তর থেকে দূরে শক্তি স্তরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ তদ্রূপে শক্তি আচ্ছা বিকৃত আচ্ছা। হলে ইলেকট্রন বাইরে থেকে ভিতরের কক্ষপথে হুম স্থানান্তরিত হয়। হুম হুম। এখানে কিন্তু আমরা, স্যার কখন আর কি ইলেকট্রন লাফ দিয়ে নিউক্লিয়াসে যাবে না। না ওখানে আর হবে না, সর্বশেষ মানে 1 নম্বর হুম হুম। কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন আসতে পারবে, আর শক্তি বিকিরণ হয়ে নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ স্যার। ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তর হতে পারে যে কোনো কক্ষপথের মধ্যে, কিন্তু ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসে যাবে না। হুম হুম। জি স্যার। তাহলে এখানে আমরা দেখলাম ই ইকুয়াল টু এইচ এফ, ই তো হলো যে শক্তি, কোয়ান্টাম শক্তি, এইচ হলো ম্যাক্স প্ল্যাঙ্কের হুম ধ্রুবক, এফ হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো এখানে আমরা যেটা হ্যাঁ দেখছি সেটা হলো এই যে এইচ তো থাকলোই, আর এফ হলো সি বাই ল্যামডা, ফ্রিকোয়েন্সি হলো সি বাই ল্যামডা, মানে সি হলো আলোর গতি, 3 × 10⁸ হ্যাঁ মিটার পার হ্যাঁ স্যার। সেকেন্ড, আর হলো তোমার এই যে ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আলোর গতির সাথে এটা হ্যাঁ স্যার। নির্ভর করবে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। এটা ইকাল টু আবার ওই এইচটাকে আমরা করে ফেললাম আর এইচ, হাইড্রোজেনের জন্য ওই এইচটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এইচটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, কিন্তু এটাকে আমরা বলবো রিডবার্গ কনস্ট্যান্ট। এইচ হলো হ্যাঁ ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, আর আর এইচটা নির্দিষ্ট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেনের জন্য, এটা রিডবার্গ কনস্ট্যান্ট, হ্যাঁ ওই যে রিডবার্গ রিডবার্গ কনস্ট্যান্ট। ধ্রুবক। হ্যাঁ, আর হ্যাঁ ওই হ্যাঁ ওখানে আমরা ভিতরে আর এইচ তো পেলাম, বাকি যে জিনিসটা পেলাম আমরা সেটা হলো যে আমরা বলবো যে হ্যাঁ হ্যাঁ 1/n1² - 1/n2²। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আর এইচ তো হলো রিডবার্গ ধ্রুবক, এটা শক্তির ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ 2.18 × 10⁻10। তারপরে তোমার হলো এনআই হলো আদি কক্ষপথ, আর এনএফ হলো শেষ কক্ষপথ, ফাইনাল। ল্যামডা হলো শেষ আচ্ছা আচ্ছা। কক্ষপথ শোষিত বা বিকৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য, আর সেটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আলোর বেগ। বুঝতে পেরেছ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শোষিত বা, স্যার মানে আমাকে আরএইচ এর আরএইচটা আবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা ওটা দেখাবো। এই হ্যাঁ, যে গতদিন মনে হয় দেখাইছিলাম কিভাবে আসছে, অথবা দেখাবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আর এইচটা হ্যাঁ কিছুই না, সেটা আমরা দেখাচ্ছি। এটা রিডবার্গ কনস্ট্যান্ট, হাইড্রোজেন পরমাণুর হ্যাঁ জন্য তখন এটার মান 1 হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ আমরা দেখি শোষিত বিকৃত শক্তির আলোক রূপটা কেমন, আরেকটা রূপ কেমন হচ্ছে। আমরা যে লিখলাম Hc/λ, হুম, ঠিক আছে। তাহলে হ্যাঁ এই হ্যাঁ এই স্যার যে আমরা এখানে পাচ্ছি হলো হ্যাঁ আর এইচ টাইম, যেটা বলছি রিডবার্গ ধ্রুবক বা তরঙ্গ হ্যাঁ দৈর্ঘ্যের ফর্মুলা, ঠিক আছে, ওয়ান পয়েন্ট হ্যাঁ জিরো হ্যাঁ নাইন সিক্স সেভেন হ্যাঁ এইট ইন্টু 10⁻7 পার মিটার। এনআইটা হলো আদি কক্ষপথ মানে ভিতরের কক্ষপথ, আর এনএফটা হলো শেষ কক্ষপথ, ফাইনাল কক্ষপথ। ল্যামডা তো শোষিত বা বিকিরিত আলো স্যার। তরঙ্গ দৈর্ঘ্য, c = 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড আলোর বেগ। আচ্ছা, এখানে ওই যে এনএফ এর একটা মান আছে, আবার এনআই এর একটা মান আছে। তো ওই এনএফ এর মান হ্যাঁ থেকে এনআই এর মান বিয়োগ করলে তোমার এই মানটা আসবে, ওয়ান বাই হ্যাঁ এন আই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এফ স্কোয়ার। আমরা ওটা দেখাচ্ছি পরে আরো। হ্যাঁ স্যার। তাহলে এই যে
আমাদের কি হলো দেখো, ওই এই সিটাকে ওই সমান চিহ্ন ডান পাশে নিয়ে গেলাম। দেখো ওই যে কালার করে দেখানো আছে আর এইচ প্রাইম বাই এইচ সি, তাহলে এই পাশে থাকলো 1/λ, তাহলে আর আই 1/λ ইকাল টু আর এইচ প্রাইম বাই এইচ সি ইন্টু 1/ni স্কোয়ার মাইনাস 1/nf স্কোয়ার। তাহলে 1/λ এখানে এখানে যেটা হলো তোমার ওই যে এখানে থাকলো শুধু আর এস, এই পুরাটাকে একটা নতুন ধ্রুবক ধরা হয়েছে, মানে আর এস প্রাইমটাও ধ্রুবক, এইচ ধ্রুবক, সি ধ্রুবক, পুরাটাকে একটা নতুন ধ্রুবক ধরা হয়েছে আর এস। জি স্যার। আর ডান অংশ তো থাকলো 1/ni স্কোয়ার মাইনাস 1/nf স্কোয়ার। আচ্ছা, এই যে তরঙ্গ তরঙ্গ সংখ্যা আমরা এটাকে নিউবার বলি। প্রতি 1 মিটার তরঙ্গে কতটি তরঙ্গ থাকবে, প্রতি 1 মিটার দৈর্ঘ্যে কতটা তরঙ্গ, সেটাই হলো তরঙ্গ সংখ্যা, 1 মিটারের সাথে সম্পর্কিত। 1 মিটারে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে তার সংখ্যাকে আমরা তরঙ্গ সংখ্যা বলবো, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে তরঙ্গ বলতে তো আমরা বুঝি বা ওয়েভলেংথ বলতে ওই যে একটা চূড়া থেকে আরেকটা চূড়া পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ। আমরা একটু দেখাইছিলাম, ওই এখন এখানেও দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে ধরো দৈর্ঘ্য ল্যামডা ইকাল টু 1, তাহলে আর তাহলে 1 ইকাল টু 1/λ। আচ্ছা, যাই হোক দৈর্ঘ্য 1 যদি হয় তাহলে 1/λ হবে। আর দৈর্ঘ্য ল্যামডার জন্য হলো তরঙ্গ 1, তাহলে দৈর্ঘ্য 1 এর জন্য 1/λ, ডান পাশে দেখানো হয়েছে। তরঙ্গ সংখ্যা নিউবার ইকাল টু, তাহলে তরঙ্গ সংখ্যা নিউবার ইকাল টু 1/λ, একক পার মিটার, মানে পার মিটারে 1 মিটারে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে সেটা হলো তরঙ্গ সংখ্যা। তাহলে ওই তরঙ্গ সংখ্যা নিউবার ইকাল টু হলো কত, 1/λ, কারণ 1 মিটারের জন্য হচ্ছে 1/λ। দৈর্ঘ্য ল্যামডা মানে হলো 1 তরঙ্গ, আর দৈর্ঘ্য 1 মানে হলো 1/λ, তাহলে নিউবার ইকাল টু 1/λ। আচ্ছা, গাণিতিক সমস্যা। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হলে, এতে ইলেকট্রনের বিকিরণ শক্তির বিকিরণ হবে। আচ্ছা, এক, কি পরিমাণ শক্তি শোষিত বা বিকৃত হবে, বিকৃত হবে, আর কি পরিমাণ হবে সেটা হলো একটা কথা। শোষিত বা বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক হবে কত, তাই এখানে বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক, শোষিত বা বিকৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য কত, শোষিত বা বিকৃত তরঙ্গের বর্ণালী প্রকৃতি হবে, আর শোষিত বা বিকৃত তরঙ্গের তরঙ্গ সংখ্যা হবে। আচ্ছা, আমরা দেখি হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষিত বা বিকৃত হবে। তো অবশ্যই এখানে আমরা যেহেতু চতুর্থ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে বিকৃত হবে, তা আমরা এখানে দেখো সূত্রটা ব্যবহার করি। আমরা জানি ইকাল টু আর এস ইন্টু 1/ni স্কোয়ার মাইনাস 1/nf স্কোয়ার। আর এস এর মান তো মুখস্থ 2.18 ইন্টু 10⁻⁻⁻ মাইনাস কত, সংখ্যাটা বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা 15 মনে হয়। 4.1 10 to the power minus। আচ্ছা, ni তো 4 আর nf হলো 2, তাহলে তুমি আর এখানে আর এস টা হলো 1 হাইড্রোজেন পরমাণুর জন্য, হ্যাঁ পারমাণবিক সংখ্যা 1 তো এই জন্য। স্যার হ্যাঁ ও আর এস এর মান তো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আর এস এর মান কি স্যার মানে ভিন্ন রকম হতে পারে, এটা নির্দিষ্ট মান তো না। হ্যাঁ, হাইড্রোজেন তোমার বিভিন্ন পরমাণুর জন্য বিভিন্ন রকম হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে মানগুলো বসাও, হিসাবটা করে ফেলো। হ্যাঁ, হিসাবটা করো তো দেখি। হ্যাঁ স্যার। 1 ভাগ n, স্যার ওটা কি ni স্কয়ার না, স্কয়ার দিতে হবে তো। হ্যাঁ, ni স্কয়ার। হ্যাঁ 16 ভাগ 4
4 গুণ 2.18 স্যার 10 টু দি পাওয়ার কত দেওয়া এটা স্যার -18 ঠিক আর আরএইচ এর যে ইয়েটা দেওয়া আছে স্যার সংখ্যাটা বুঝতেছি না, অন্য জায়গা থেকে দেখতে হবে। হ্যাঁ, এখানে সংখ্যাটা হ্যাঁ স্যার 18 মেবি স্যার 18 হবে কি বুঝলাম না না। আচ্ছা যাই হোক, এটা আমরা অন্য জায়গায় দেখবো, হ্যাঁ পরে দেখে। আমার এটা মুখস্থ নয় মানটা। আচ্ছা তুমি একটা করো, ওটা ধরো 25 এর মতো মনে হচ্ছে আমার কাছে, 25 বা 15 এরকম কিছু। আচ্ছা তুমি 15 ধরে করো তো দেখি। আচ্ছা 15 15 ধরে করো তো কেমন কেমন আসে। হ্যাঁ সাম মাইনাস 1.94 এরকম আসতেছে। আচ্ছা থাক, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। তাহলে হাইড্রোজেন পরমাণু আচ্ছা চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন স্থানান্তর হলে শোষিতভাবে বিকৃত তরঙ্গের কম্পাঙ্ক হবে, আর শোষিতভাবে বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য হবে। 2 3 আমরা দেখি। আমরা জানি ইকুয়াল টু এইচ এফ, তাহলে এফ ইকুয়াল টু ই বাই এইচ। তাহলে এফ এর মান এখন তুমি ওই যে এফ এর মান ই হলো 4.1 ইন্টু 10⁻19 আগে আমরা বের করেছি, আর এইচ এর মান তো আমাদের মুখস্থ, ম্যাক্স প্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। হ্যাঁ স্যার আবার এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ। তাহলে সি এর মান মুখস্থ আমাদের, এফ এর মান তো বের হ্যাঁ করলাম। তাহলে আমাদের এখানে তোমার ইয়াও হয়ে গেল, ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম, ল্যামডাও পেয়ে গেলাম, তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। জি স্যার আচ্ছা, হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত হলে শোষিত বা বিকিরিত তরঙ্গের বর্ণালী প্রকৃতি হবে। দেখো, উক্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 4.8 ইন্টু 10⁻7 মিটার। তাহলে এখানে আমরা যা 4 ইন্টু হ্যাঁ স্যার 10⁻7 মিটার থেকে 7 ইন্টু 10⁻7 মিটার এই রেঞ্জে আছে, অর্থাৎ তরঙ্গটি দৃশ্যমান আলো। আমরা বলেছিলাম যে 300 থেকে 400-র মধ্যে যদি হয়, হ্যাঁ এই 700-র মধ্যে হয়, তাহলে তো দৃশ্যমান আলো হবে। আবার ল্যামডা ইকাল টু 4.8 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻9 ন্যানোমিটার, 480 ন্যানোমিটার, যা 450 থেকে 495 ন্যানোমিটারের মধ্যে আছে, অর্থাৎ নীল বর্ণের আলো হবে। আমরা কোন বর্ণের আলো হবে সেটা মুখস্থ করে বলবো। দেখো এখানে দেওয়া আছে 380 থেকে 450 ন্যানোমিটার ভায়োলেট, 450 থেকে হ্যাঁ হ্যাঁ এরকম ব্লু, গ্রিন, ইয়েলো, হ্যাঁ অরেঞ্জ, রেড। 495 হ্যাঁ এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হলে কি হবে, তরঙ্গ সংখ্যা কি হবে? তরঙ্গ সংখ্যা নিউ বার ইকাল টু 1 বাই ল্যামডা। তাহলে নিউ বার ইকাল টু 1 বাই ল্যামডা, তাই না? তাহলে আমরা এখানে ওই যে ল্যামডার মানটা পেয়েছি আগের পৃষ্ঠায়, বসাই দেবো, তরঙ্গ হ্যাঁ তরঙ্গ সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, এখানে কতগুলো সিরিজ গতদিন দেখাইছিলাম, যে বিভিন্ন ধরনের সিরিজ আছে হাইড্রোজেন পরমাণুর জন্য, যেমন ধরো লাইম্যান, বামার, পাস্টেন, ব্রাকেট, ফুন্ড, ফোন বা ফান বলা হয় এটাকে। পি এর উচ্চারণটা হবে না, ফোন বা ফান উচ্চারণ করা হয়। যদি প্রথম শক্তি স্তরে, মানে ফুল ফাইনালটা হলো প্রথম, আচ্ছা 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, যেখান থেকেই হোক, এর থেকে কোনো উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে লাইম্যান সিরিজ। যদি 2 নম্বর হ্যাঁ শক্তি স্তরে ফিরে আসে এর চাইতে কোনো উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে বামার সিরিজ। 3 নম্বর শক্তি স্তরে ফিরে আসে হ্যাঁ ইলেকট্রন উচ্চ উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে পার্সেন্ট সিরিজ। 4 নম্বর হ্যাঁ তোমার কক্ষপথে ফিরে আসে এর থেকে উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে ব্রাকেট সিরিজ। 5 নম্বর শক্তি স্তরে ফিরে আসে এর চাইতে উচ্চ শক্তি স্তর থেকে, সবসময় কিন্তু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে হ্যাঁ হবে, তাহলে ফান সিরিজ। আর এর জন্য বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা আচ্ছা মুখস্থ আচ্ছা করার দরকার নাই। তো বর্ণালীটা মুখস্থ করবা, বর্ণালীটা মুখস্থ করবা। অবশ্যই আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য লাগে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য লাগে এই কারণে যে ওই কোন তরঙ্গ দৈর্ঘ্য হলে কি ধরনের বর্ণ হবে। আমরা যদি দেখি যে 122, আচ্ছা আচ্ছা 103, 97, 95 এরকম পাই, তাহলে অতি বেগুনি। হুম। হুম আর যদি এরকম মান পায় তাহলে দৃশ্যমান, হ্যাঁ অবলোহিত, অবলোহিত, অবলোহিত। মানে একমাত্র শুধু বামার সিরিজটাই হলো দৃশ্যমান, আচ্ছা 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 আর লাইম্যান তো অতিবেগুনি, পরেগুলো সব অবলোহিত। আচ্ছা এই আচ্ছা যে এটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা দেখাইছিলাম গতদিন। হ্যাঁ,
প্রথম শক্তি স্তরে লাইম্যান, হ্যাঁ দ্বিতীয় শক্তি স্তরে বামার, তৃতীয় শক্তি স্তরে হ্যাঁ পার্সেন, চতুর্থ শক্তি স্তরে ব্র্যাকেট, পঞ্চম শক্তি স্তরে ফন্ট বা ফান্ড। হ্যাঁ ঠিক আছে, আরো কিছু হ্যাঁ হ্যাঁ সমস্যা আমরা দেখি, গাণিতিক সমস্যা। লাইম্যান সিরিজের তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? লাইম্যান সিরিজের তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্য, লাইম্যান সিরিজের তৃতীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান পাওয়া যাবে যখন চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। তৃতীয় বলা হয়েছে, তৃতীয় ও তরঙ্গ তো, তাহলে মানে একে তো আসতেই হবে, তাহলে 1 থেকে 4 থেকে একে আসবে, তাহলে বিয়োগফল হলো 3। হ্যাঁ তৃতীয় 3 তরঙ্গ দৈর্ঘ্য পাইতে হলে 4 থেকে একে আসতে হবে, তাহলে দেখো 4 হ্যাঁ থেকে হ্যাঁ 1 বদলে 3, এই জন্য তৃতীয়। আমরা জানি 1/λ = RS × 1/ni² - 1 বুঝেছি বুঝেছি স্যার। তাহলে 1/λ RS এর মান তো এই যে এখানে আমরা দিলাম। ঠিক আছে, আর এখানে হ্যাঁ স্যার। এনআইটা কি, এটা ইনিশিয়াল, এটাকে 4 বসাবা, আর এনএফ ফাইনাল 1 বসাবা। 4 থেকে 1 আসছে, তারপর হিসাব করবা, শেষ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। সর্বোচ্চ বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? সর্বোচ্চ পাইতে হলে তাহলে তোমাকে কি করতে হবে? বামার হ্যাঁ সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান পাওয়া যাবে যখন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। হ্যাঁ, সর্বোচ্চ হুম তরঙ্গ দৈর্ঘ্যের মান তৃতীয় থেকে দ্বিতীয়, মানে সব থেকে কাছেরটা থেকে আসবে যখন, সোজা কথা, তখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ তৃতীয় থেকে দ্বিতীয়তে তো আসতে হবে। জি স্যার। বামার পাইতে হলে তোমাকে দ্বিতীয়তে আসতে হবে, আর সব থেকে কাছেরটা থেকে আসলেই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবা। তাহলে 1/λ = RS × 1/ni² - 1/nf²। 1/λ RS এর মান বসা মুখস্থ। হুম, এখানে হলো প্রথমটা হলো 3, পরেরটা হলো 2। বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো খালি একটু মুখস্থ হুম, রাখলে হবে। জি স্যার। সর্বনিম্ন বামার সিরিজ, সর্বনিম্ন হ্যাঁ বামার সিরিজ পাইতে হলে তোমাকে কি করতে হবে? বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গের মান পাওয়া যাবে যখন অসীম থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে। বামার সিরিজ পাইতে গেলে তো তোমাকে দ্বিতীয় শক্তির আসতেই হবে, আর সর্বনিম্নের জন্য অসীম থেকে আসতে হবে। তো অসীম মানে ইনফিনিটি, ইনফিনিটি বসালে আর কি থাকে? জি স্যার। ওটা তো বাদ হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, তাহলে হিসাব করতে পারবা নাকি? স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। করে নিবা। হ্যাঁ, আমরা আরেকটু দেখাবো। আইসোটোপ, আইসোটন, আইসোবার, আইসোমার, এগুলো আমরা জানি। আইসোটোপ তো জানোই, ভর সংখ্যা এক, তোমার পারমাণবিক সংখ্যা একই, প্রোটন সংখ্যা মানে প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হ্যাঁ স্যার। নিউট্রন সংখ্যার কারণে, তখনই সেটাকে আইসোটোপ বলা হয়। এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলার নাই। হুম আমরা এই যে দেখি যে ধরো আইসোটোপ বলছি, আইসোটোপ হলো তোমার পারমাণবিক সংখ্যা জেড হলো একই, আর ভর আর নিউটন আলাদা। ভর মানে হলো স্যার এ, স্যার আর নিউটন হলো এগুলো এ। স্যার কালকে দেখি স্যার। আজকে রাখবো, শেষ? ওই যে স্যার ক্লাস আছে তো স্যার। আচ্ছা, শেষ করে দিচ্ছি। হ্যাঁ ওই যে বায়োলজি ক্লাস আছে। আচ্ছা, এটা দেখাবো না, এটা ওকে স্যার ওকে ওকে। এটা লাস্টে। এটা তো জানো, এগুলো এগুলো আর কি দেখার, এগুলো তুমি দেখে নিও তাহলে হবে, এটা শেষ। আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালাম স্যার।